আমরা আবারও চলে এলাম বাংলা ব্যাকরণের 15 নম্বর এপিসোড নিয়ে। বিগত এপিসোডে আপনারা কমেন্ট করে জানিয়েছেন যে এখানে আমরা কোয়েশ্চেনের সঙ্গে সঙ্গে ডান দিকে যে ইয়েলো কালারে হাইলাইট করে অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি, এগুলো আপনাদের প্র্যাকটিসের ক্ষেত্রে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে। অর্থাৎ প্র্যাকটিস করতে গিয়ে আপনাদের চিন্তাভাবনা করার আগেই অ্যান্সারটা চোখে এসে যাচ্ছে, আর সেটা কিন্তু আপনাদেরকে চিন্তাভাবনা করার ক্ষেত্রে কিছুটা হলেও ব্যাঘাত সৃষ্টি করছে। সে কথা চিন্তা করেই কিন্তু আজকের এপিসোডে আমরা সেভাবেই অ্যান্সারগুলো রেখেছি। পাশাপাশি আমরা এই পিডিএফের শেষে অ্যান্সারগুলোকে কিন্তু একটা জায়গায় লিস্ট আউট করে দেবো, সেগুলো দেখে কিন্তু আপনারা এখানে করতে পারবেন, অসুবিধে নেই। এখানে বর্তমানে এই অ্যান্সারগুলো থাকলেও সেখানে কিন্তু অ্যান্সার থাকবে না, অসুবিধে কিছু নেই। আপনারা পিডিএফ ডাউনলোড করুন টেলিগ্রাম চ্যানেল থেকে, টেলিগ্রাম গ্রুপ থেকে, সেখান থেকে অতি সহজে ডাউনলোড করার পাশাপাশি আপনারা কিন্তু সেখানে এই অ্যান্সারগুলো পাশাপাশি পাবেন না, সেখানে বরং আলাদা করে পিডিএফের মধ্যে আমরা সেগুলো অ্যাড করে দেবো আপনাদের প্র্যাকটিস করার ক্ষেত্রে, তাহলে আর কোনো সমস্যা থাকছে না। সরাসরি চলে যাচ্ছি আজকের আলোচনায়। আপনাদের কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, এইভাবে আপনাদের কিছু অসুবিধে থাকলে, কিছু বলার থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। প্রথম প্রশ্ন আজকের এপিসোডে, ধূপের গন্ধে ঘরটি পবিত্র হয়ে উঠল, রেখাঙ্কিত পদটি যার উদাহরণ। দেখুন, এখানে আমরা অ্যান্সার দেখতেই পাচ্ছি যে এটা হেতুময়করণের উদাহরণ, কিন্তু কিভাবে আসছে? রেখাঙ্কিত পদ বলতে গন্ধ, এর নিচে দাগ দেওয়া রয়েছে, বলা হচ্ছে ধূপের গন্ধে ঘরটি পবিত্র হয়ে উঠল। দেখুন, এখানে বারবার কিন্তু না, যদি আপনারা বুঝতে না পারেন বা বোঝার ক্ষেত্রে অসুবিধা হয়, বারংবার এই লাইনটা পড়বেন আর কোনটার নিচে আন্ডারলাইন করা হয়েছে সেটা একটু দেখার চেষ্টা করবেন, সেটা নিয়ে একটু ভাবার চেষ্টা করবেন, এবং যার নিচে আন্ডারলাইন করা রয়েছে সেইটার সঙ্গে বাকি বাক্যটার বা বাকি পদগুলোর কীরকম সম্পর্ক রয়েছে এবং সেই ব্যাপারটা নিয়ে কিন্তু আপনাকে একটু রিয়েলাইজ করতে হবে, তাহলেই কিন্তু আপনি ব্যাকরণটা কোন উত্তরের দিকে যাচ্ছে সেটা কিন্তু আপনি সহজেই ক্যালকুলেশন করে নিতে পারবেন। দেখুন, এখানে আবারও আমরা পড়ছি ধূপের গন্ধে ঘরটি পবিত্র হয়ে উঠল। আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি প্রত্যেকটাই হচ্ছে করণ, অর্থাৎ ধূপের গন্ধের দ্বারা ঘরটি পবিত্র হয়ে উঠল, অর্থাৎ এখানে দ্বারা শব্দটা উজ্জ্ব রয়েছে এবং সেই অর্থটাই কিন্তু এখানে বোঝাচ্ছে। কিন্তু এটা কোনটার মধ্যে হবে? কালাত্মক, লক্ষণসূচক, হেতুময় নাকি যন্ত্রাত্মক? প্রথম কথা, এটা যন্ত্রাত্মক হবে না। কালাত্মক তো হচ্ছেই না, সময় বা কাল বোঝাচ্ছে না, তাহলে লক্ষণসূচক নাকি হেতুময়? দেখুন, এটাকে একটু রিয়েলাইজ করলে আপনি বুঝতে পারবেন। ধূপের গন্ধের হেতু ঘরটি পবিত্র হয়ে উঠল, এটা হেতুময়করণের উদাহরণ, অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর। লক্ষণসূচক কখন হবে? যদি বলা হতো যে শিকারি বেড়াল গোঁফে চেনা যায়, অর্থাৎ গোঁফের দ্বারা চেনা যায়, এই দ্বারার জন্য এখানে করণকারক আসছে। আবার লক্ষণটা আসছে এই কারণে যে শিকারি বেড়াল গোঁফে চেনা যায়, অর্থাৎ গোঁফটার কারণেই কিন্তু সে শিকারি বেড়াল, এটা তাকে চিহ্নিত করা যাচ্ছে, তাকে চেনা যাচ্ছে, অর্থাৎ গোঁফ হলো এখানে লক্ষণসূচক একটা চিহ্ন। স্বাভাবিকভাবেই তখন হয় যে লক্ষণসূচককরণ বা লক্ষণসূচককরণ। কিন্তু এখানে ধূপের গন্ধের হেতু ঘরটি পবিত্র হয়ে উঠল, হেতুময়করণ, সঠিক উত্তর অপশান সি। নেক্সট, নিচের কোনটি প্রসারিত স্বরধ্বনির উদাহরণ? এখানে প্রসারিত বলা হয়েছে, আবার একে প্রসৃত স্বরধ্বনিও বলা হয়। প্রসারিত স্বরধ্বনি হলো এ, প্রসারিত স্বরধ্বনি হলো হস্যই, প্রসারিত স্বরধ্বনি হলো অ্যা। অর্থাৎ যে সকল স্বরধ্বনি উচ্চারণকালে মুখমণ্ডলের ওষ্ঠ এবং অধর প্রসারিত হয় তাকে বলা হচ্ছে প্রসারিত স্বরধ্বনি, যথা এ, হস্যই এবং অ্যা। তাহলে কোনটা নয়? আমরা পরিষ্কার এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ও অপশান এ, এটা হবে না। তুমি মহারাজ সাধু হলে আজ, পরের লাইনটা আমরা সকলেই জানি 2 বিঘা জমি থেকে নেওয়া হয়েছে, আমি আজ চোর বটে। কিন্তু এখানে যেটা চাওয়া হয়েছে কোটেশনের মধ্যে দেওয়া রয়েছে সে কারণেই, কেননা এটা কবিতার লাইন, কবিতার অংশ। তুমি মহারাজ সাধু হলে আজ, সমাসবদ্ধ পদটি যার উদাহরণ। আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি এখানে মহারাজের নিচে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। এমনও হতে পারে এখানে বাক্যটা দিয়ে দেওয়া হলো কিন্তু তারপরে বলা হলো সমাসবদ্ধ পদটি বা বাক্যস্থিত সমাসবদ্ধ পদটি যার উদাহরণ বা কোন প্রকার সমাসের উদাহরণ। এখানে যে আন্ডারলাইন করে দেওয়া রয়েছে আমাদের বোঝার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, সরাসরি আমরা দেখতে পাচ্ছি যে মহারাজের নিচে আন্ডারলাইন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে মহারাজ এই সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ। কিন্তু যদি আন্ডারলাইন না করা থাকে সেক্ষেত্রে কী হবে? আপনাদেরকে এই বাক্যর মধ্যে সমাসবদ্ধ পদ কোনটা রয়েছে সেটা প্রথমে আপনাকে খুঁজে বের করতে হবে, তারপরে সেটা কোন প্রকার সমাসের মধ্যে পড়ছে সেটা আপনাকে ক্যালকুলেশন করতে হবে। কিন্তু এখানে সেটা দেয়া নেই, কিন্তু এরকমও আসতে পারে, সে ব্যাপারেও আপনাদের প্রস্তুত থাকতে হবে।
যাই হোক, এখানে যেটা বলা হয়েছে তুমি মহারাজ সাধু হলে আজ, সমাসবদ্ধ পদটি যার উদাহরণ। দেখুন এখানে তৎপুরুষ দেওয়া রয়েছে, দ্বন্দ্ব আছে, বহুব্রী আছে, কর্মধারয় রয়েছে। এখানে যেটা বলা হয়েছে মহারাজ, সমাসবদ্ধ পদটিকে যদি আমরা ব্যাসবাক্যে ভাঙি তাহলে কি পাবো? মহান যে রাজা, অর্থাৎ মাঝে যে আসছে, আর আমরা জানি মাঝে অর্থাৎ ব্যাসবাক্যের মাঝে যে, অথচ এইগুলো যদি উল্লেখ থাকে তাহলে সেটা হয়ে যায় কর্মধারয় সমাস। আর কর্মধারয় সমাসে কি হয়? মহান যে রাজা, অর্থাৎ রাজা, এখানে মহানের থেকেও রাজাটা বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে, এখানে রাজাকেই কিন্তু মহান বলা হচ্ছে, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে। স্বাভাবিকভাবে আমরা যেটা এখানে পেলাম, এই মহারাজ সমাসবদ্ধ পদটিকে বিশ্লেষণ করে মহান যে রাজা, অর্থাৎ মাঝে যেমন, অর্থাৎ ব্যাসবাক্যের মাঝে যেমন যে নামক একটা সংকেত আমরা পাচ্ছি, ঠিক একইভাবে পরপদ অর্থাৎ রাজা এখানে কিন্তু ব্যাসবাক্যের মধ্যে সব থেকে বেশি প্রাধান্য পাচ্ছে, অর্থাৎ পরপদের অর্থ প্রাধান্য এবং মাঝে যে এর উল্লেখ, স্বাভাবিকভাবেই এটা হচ্ছে অপশান ডি, কর্মধারয় সমাসের উদাহরণ। বেশ, নেক্সট, যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, যার উদাহরণ। কর্তৃকর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য, ভাববাচ্য, কর্তৃবাচ্য নাকি কর্মবাচ্য? এটা একটু সহজ, বুঝে নেওয়ার ক্ষেত্রে কোনো অসুবিধা নেই। দেখুন একটু ভাবতে হবে, বারবার এটা একটু পড়ে নিতে হবে, তাহলেই বিষয়টা আপনাদের কাছে অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কি বলা হয়েছে? যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, অর্থাৎ সে নেচেছিল, এই যে নাচার কাজটা সে নিজে করেছিল। দেখুন, যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, অর্থাৎ সে নিজে নেচেছিল ইন্দ্রের সভায়, অর্থাৎ নিজে কাজটি করেছিল। স্বাভাবিকভাবে অপশান সি, অর্থাৎ কর্তৃবাচ্য হচ্ছে এটা। কার উদাহরণ? কর্তৃবাচ্যের উদাহরণ বাক্যটি। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে, অর্থাৎ এটা হিমালয় দর্শন প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে, বেগম রোকেয়ার লেখা। রেখাঙ্কিত পদটি যার উদাহরণ। দেখুন এখানে আমরা রেখাঙ্কিত দিইনি, এখানে কোনটার নিচে আন্ডারলাইন হবে সেটা আমরা উল্লেখ করিনি। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে। দেখুন রেখাঙ্কিত পদটি যার উদাহরণ। গুণবাচক বিশেষ্য, অবস্থাবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য নাকি সংজ্ঞাবাচক বিশেষ্য? কী হবে? এটা হবে সংজ্ঞাবাচক বিশেষ্য। কেন? এখানে আন্ডারলাইন করা রয়েছে শিলিগুড়ির নিচে। শিলিগুড়ি হইতে হিমালয় রেল রোড আরম্ভ হইয়াছে। শিলিগুড়ি একটা জায়গার নাম বোঝাচ্ছে, একদম পার্টিকুলার নাম বোঝাচ্ছে। একাধারে এটা যেমন বিশেষ্য, ঠিক একইভাবে এটা বিশেষ্যের যে শ্রেণীবিভাগ রয়েছে, 5টা শ্রেণীবিভাগ, সেই শ্রেণীবিভাগের মধ্যে সংজ্ঞাবাচক শ্রেণীবিভাগের মধ্যে এটা পড়ছে। নেক্সট, সিংহল নাম রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। এখানে দেখুন নিজ, এর নিচে আন্ডারলাইন করা আছে রেখাঙ্কিত পদটি যার উদাহরণ। নিজ মানে আমরা সকলেই জানি যে নিজ মানে এটা কিন্তু আত্মবাচক সর্বনাম। বিষয়টা ক্লিয়ার করতে পারছি? বেশ, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে। এটি যে ধরনের ক্রিয়ার গঠনের উদাহরণ। গুনগুনিয়ে, এর নিচে আন্ডারলাইন, ঠিক আছে, আমি এখানে দিইনি, যাই হোক এখন বোঝার সুবিধার জন্য বলে দিচ্ছি। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, এটি যে ধরনের ক্রিয়ার উদাহরণ। গুনগুনিয়ে, দেখুন এটা কি একটা শব্দ উচ্চারণ হচ্ছে, অর্থাৎ ধন্যাত্মক ক্রিয়ার উদাহরণ। প্রত্যেকটা নিচে ক্রিয়া দেওয়া রয়েছে এবং এখানেও বলা হচ্ছে কোন ধরনের ক্রিয়ার গঠন। ক্রিয়া নিয়ে কোনো চিন্তাভাবনা করার দরকার নেই, তবে এখানে ক্রিয়াই বোঝাচ্ছে, কেননা গুনগুনিয়ে অর্থাৎ একটা কাজ করা বোঝাচ্ছে। বেশ, কিন্তু সেটা কোনটার উপর? দেখুন এখানে যৌগিকটা বানানটা ভুল হয়েছে, সরি ফর দ্যাট, এগুলো একটু আপনারা কারেকশান করে নেবেন। তো যাই হোক, এখানে যেটা রয়েছে যে এটি ধন্যাত্মক ক্রিয়া। কেন? প্রাকৃতিক কোনো শব্দ, মেঘ গুড় করছে, ঠিক আছে, প্রাকৃতিক শব্দ। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, গুনগুনিয়ে এটা কি ধন্যাত্মক শব্দ, এবং সেটা কি অনুকার ধন্যাত্মক শব্দ। ধন্যাত্মক শব্দ দুভাগে ভাগ করা হয়, অনুকার ধন্যাত্মক শব্দ বা অনুকার ধন্যাত্মক অব্যয়, শব্দ নয়, অনুকার ধন্যাত্মক অব্যয় আর ভাব প্রকাশক ধন্যাত্মক অব্যয় হয়। যেমন ধরুন বলা হলো, কথা প্রসঙ্গে বলে দিই যে এটা তো আমরা বললাম অনুকার ধন্যাত্মক অব্যয়, কেন না এটা আমরা কানে শুনতে পাচ্ছি। ভ্রমর আসছে গুনগুনিয়ে, গুনগুন শব্দ করতে করতে আসছে, স্বাভাবিকভাবে এটা কি হচ্ছে অনুকার ধন্যাত্মক অব্যয়, অর্থাৎ যে সকল ধন্যাত্মক অব্যয়গুলো কানে শুনতে পাওয়া যায় তাকে বলা হচ্ছে অনুকার ধন্যাত্মক অব্যয়। আর যে সকল অব্যয় কানে শুনতে পাওয়া যায় না তাদের বলা হয় ভাব প্রকাশক ধন্যাত্মক অব্যয়। একটা উদাহরণ দিলেই বুঝতে পারবেন। এখানে আমরা পাচ্ছি ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, অর্থাৎ গুনগুন শব্দটা পাচ্ছি, এটা এ কারণে হচ্ছে ধন্যাত্মক অব্যয় বা ধন্যাত্মক ক্রিয়া, এবং সেই সঙ্গে এটা
অনুকার ধন্যাত্মক, কেন কানে শুনতে পাচ্ছি। আর ভাব প্রকাশকের ক্ষেত্রে একটু আগেই বললাম যে সেটা কানে শুনতে পাচ্ছি না। উদাহরণ হিসেবে হলো খাঁ মাঠ রোদ ঝাঁঝা করছে, চাঁদু একা হেঁটে চলেছে, হাতে তার লাঠি। এখানে আমি মন কথা যেটা বলতে চাইছি, খাঁ মাঠ রোদ ঝাঁঝা করছে। এই যে খাঁ মাঠ রোদ ঝাঁঝা করছে, এই যে ঝাঁঝা খাঁ এগুলো কি আমরা শুনতে পাই? এই যে রোদ ঝাঁঝা করছে, ঝাঁঝা শব্দটা কি আমরা শুনতে পাই? এটা আমাদেরকে অনুভব করে নিতে হয় যে রোদ যেন ঝাঁঝা করছে, মাঠ যেন খাঁ করছে। এই যে ব্যাপারগুলো, অর্থাৎ একাধারে এটা যেমন ধন্যাত্মক অব্যয়, ঠিক একইভাবে এটা কিন্তু কানে শুনতে পাচ্ছি না, স্বাভাবিকভাবে এটা হয়ে যাচ্ছে ভাব প্রকাশক ধন্যাত্মক অব্যয়। যাই হোক, আমরা পরের কোশ্চেনে চলে যাব। কাল পর্যন্ত আমি তাকে দেখিনি, এখানে পর্যন্ত অন্তস্থ জয়রেপ হবে, কেমন? এগুলো সেভ করার সময় প্রবলেম হয়ে যায়, আপনারা একটু কারেকশন করে নেবেন, আপনারাও যথেষ্ট অভিজ্ঞ, কোনো অসুবিধে নেই, সেটা আমি জানি। কাল পর্যন্ত আমি তাকে দেখিনি, রেখাঙ্কিত পদটি যার উদাহরণ। এখানে একটা বিষয় লক্ষ্য করুন, এখানে বলা হচ্ছে কি কাল পর্যন্ত, অর্থাৎ সময়ের একটা দিক নির্দেশ করা হচ্ছে। আবার ঠিক একইভাবে দেখুন, বলা হচ্ছে যে কাল পর্যন্ত আমি তাকে দেখিনি, অর্থাৎ একটা সময়ের সীমা নির্দেশ করা হচ্ছে। যে কাল পর্যন্ত একটা কি সময়, এখান থেকে ওখান পর্যন্ত, আমার কাছ থেকে আপনার কাছ পর্যন্ত, এই যে সীমা বোঝাচ্ছে। স্বাভাবিকভাবেই এটা কি আসছে? সীমাবাচক অব্যয়, যে সকল অব্যয়ের দ্বারা সীমা বোঝাচ্ছে। আপনারা বুঝতে পারছেন কি বলতে চাইছি আমি? আপনারাও নিজেরা ব্যাকরণ চর্চা করছেন, বলার মানে বিশেষ কিছু বলার নেই। তো এখানে সীমা বোঝাচ্ছে, স্বাভাবিকভাবে এটা কিন্তু সীমাবাচক অব্যয়। নেক্সট, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বাক্যটি প্রশ্নবোধক রূপ হলে কি হবে? একটা কথা, যে প্রশ্নবোধক হওয়া মানে তার মধ্যে ঠিক না, তার শেষে, বাক্যের শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকবে বা প্রশ্নবোধক চিহ্ন থাকবে। স্বাভাবিকভাবেই এখানে চারটের মধ্যেই রয়েছে, তাই আমাদেরকে একটু আরও ভাবতে হবে। যদি এমন হতো এই চারটে অপশানের মধ্যে কোনো একটায় যদি এই জিজ্ঞাসা চিহ্নটা না থাকতো, তাহলে কিন্তু বিষয়টা আমাদের কাছে ক্যালকুলেশন করাটা অনেক সহজ হয়ে যেত। বিষয়টা কি বলছি বুঝতে পারছেন? যেহেতু এখানে প্রত্যেকটাতেই এই জিজ্ঞাসা চিহ্নগুলো দেওয়া রয়েছে, তাহলে আমাদেরকে আরেকটু ভাবতে হবে। ধরুন একটা অপশানে জিজ্ঞাসা চিহ্ন নেই, তাহলে তৎক্ষণাৎ সেটাকে আপনি বাদ দিয়ে দিচ্ছেন, কেননা যেহেতু বলা হয়েছে প্রশ্নবোধক করতে হবে, আর জিজ্ঞাসা চিহ্ন নেই মানে সেটা তো বুঝতেই পাচ্ছেন যে প্রশ্নবোধকের আওতায় আসছে না। তো কিছু কিছু ক্ষেত্রে আসে, যাই হোক সে প্রসঙ্গে আমি যাচ্ছি না। তো এখানে যেটা বলতে চাইছি, এখানে বলা হচ্ছে তোমার গল্প আমি ছাপিয়ে দেব। সঠিক উত্তর কী হবে? দেখুন এখানে যেগুলো রয়েছে, আমি কি তোমার গল্প ছাপিয়ে দেব। দেখুন এখানে একটা বিষয় লক্ষ্য করতে হবে, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, অর্থাৎ সে ছাপিয়ে দেবে বলে দিয়েছে, এটাকে প্রশ্নবোধক করতে হবে। এখানে দেখুন এটা বলা হচ্ছে যে জিজ্ঞাসা চিহ্ন করছে, আমি কি তোমার গল্প ছাপিয়ে দেব। দেখুন হ্যাঁ, এটাকে আপনাকে প্রশ্নবোধক করতে হবে, ঠিক, ভালো কথা, কিন্তু তার মানে অর্থটা যেন চেঞ্জ না হয়ে যায়। দেখুন এখানে কি বলা হচ্ছে, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, অর্থাৎ সে কিন্তু একেবারে সম্মত হয়ে গেছে, হয়ে গিয়ে তাকে বলছে যে তোমার গল্প আমি ছাপিয়ে দেবো, কোনো অসুবিধে নেই, রাজি হয়ে গেছে। কিন্তু এখানে বলছে আমি কি তোমার গল্প ছাপিয়ে দেব, অর্থাৎ এখানে তাকে জিজ্ঞাসা করে দিচ্ছে, কিন্তু প্রশ্নবোধক এটা হবে না। একটু মানে খুব বেশি পার্থক্য নেই, হালকা পার্থক্য আছে, আর সেই জায়গাটাকেই আপনাকে চিনে নিতে হবে। তারপর দেখুন বিতে যেটা রয়েছে, তোমার গল্প কি আমি ছাপিয়ে দেব, ঠিক একই কথা, দেখুন একই কথা বলে দিয়েছে। এখানে যেটা বলছিলাম যে হবে না, এখানে ক্ষেত্রে সেটা স্বাভাবিক হচ্ছে না, আপনারা নিজেরাই বুঝতে পারছেন। অপশান সি লক্ষ্য করব, এখানে বলা হচ্ছে তুমি কি আমার গল্প ছাপিয়ে দেবে, এটা তো পুরো উল্টো কথা বলা হয়ে গেল। এখানে যেটা বলা হয়েছে তোমার গল্প আমি ছাপিয়ে দেব, এখানে কি বলা হচ্ছে তুমি কি আমার গল্প ছাপিয়ে দেবে, স্বাভাবিকভাবে এটা হচ্ছে না। এবারে দেখুন ডি অপশানে কী বলা হয়েছে, তোমার গল্প কি আমি ছাপিয়ে দেব না। এই দেখুন কি বলেছে, এটা একটু ভালোভাবে লক্ষ্য করুন। দেখুন আর তিনটে অপশানের মধ্যে কিন্তু এই অপশানটা একেবারেই ডিফারেন্ট। বিষয়টা লক্ষ্য করুন, একেবারেই ডিফারেন্ট। এই যে তিনটে অপশান দেওয়া রয়েছে, আমি কি তোমার গল্প ছাপিয়ে দেব, তোমার গল্প কি আমি ছাপিয়ে দেব, তুমি কি আমার গল্প ছাপিয়ে দেবে, দেখুন একেবারে ডিফারেন্ট একদম। 4 নম্বর অপশানটা, অপশান ডি, তোমার গল্প কি আমি ছাপিয়ে দেব না। দেখুন এখানে কি বলছে, তোমার গল্প আমি ছাপিয়ে দেব, তারপরে এখানে বলছে যে তোমার গল্প কি আমি ছাপিয়ে দেব না। দেখুন একেবারে কোনো প্রশ্ন করেনি, বলছে তোমার গল্প কি আমি ছাপিয়ে দেব না, আমি তো ছাপিয়ে দেব বলছি। দেখুন একেবারে অর্থটা মানে প্রশ্নবোধক রূপটা করতে হবে ঠিকই, মানে ওই জন্য ব্যাকরণে প্রশ্ন আসে যে বাক্য পরিবর্তন হলেও
কোনটা একেবারে অপরিবর্তিত রাখতে হয় বা কোনটা একেবারে অপরিবর্তিত রাখে, সরল বাক্য থেকে জটিল বাক্য, জটিল বাক্য থেকে সরল বাক্য, এই যে পরিবর্তন ঘটে প্রশ্নবোধকে আসছে, অবশ্যই অর্থটা বা টার্মটা কিন্তু ঠিক রাখতে হবে। আর সেক্ষেত্রে এই 3টে অপশান ছাড়া এই 4 নম্বর অপশানটার মধ্যেই কিন্তু সেই টার্মটা বজায় রয়েছে। স্বাভাবিকভাবেই এইটা কিন্তু সঠিক উত্তর এই কারণেই হচ্ছে। নেক্সট, আজকের এপিসোডের শেষ প্রশ্ন, আমরা 10টা করে প্রশ্ন আলোচনা করি। আপনারা সকলেই জানেন আম উপসর্গটি সাধারণত যে অর্থে প্রযুক্ত হয়। এবার ব্যাপারটা লক্ষ্য করুন, আম উপসর্গটি সাধারণত যে অর্থে প্রযুক্ত হয়। এবার তাহলে আপনাকে বুঝতে হবে আম উপসর্গ রয়েছে এমন একটা বাক্য ভাবতে পারেন, আম উপসর্গ যোগে এমন একটা শব্দ ভাবতে পারেন বা পদ ভাবতে পারেন, যা যে পদটার প্রথমে, কেননা উপসর্গ আমরা জানি যে কোনো শব্দ বা পদের প্রথমে বসে। তাহলে আম নামক উপসর্গটি বসেছে এবং সেই পদ বা শব্দের আগে বসেছে এমন একটা শব্দ ভাবুন, তাহলে কিন্তু আপনার কাছে কোন অর্থে বলা হয়েছে সেটা আপনারা বুঝতে পারেন। যদিও এখানে অপশান এখানে দেওয়া রয়েছে, কোনটা সঠিক উত্তর হবে এখানে দেখে ফেলছেন, এজন্যই আপনারা কমেন্ট করে বলেছেন যে প্র্যাকটিস করার ক্ষেত্রে বড্ড অসুবিধা হয় আমাদের ভাবতে। তো ঠিক আছে, আমি শেষের দিকে এই কোয়েশ্চেন মানে অ্যান্সারগুলো একটু লিস্টেড করে দেবো, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তো এখানে যেটা রয়েছে আম উপসর্গটি, যেটা বলছিলাম যে আম উপসর্গ যোগে এমন একটা পদ বলুন বা শব্দ বলুন। দেখুন আমি বলছি আম আদমি বা আম জনতা, এটা যদি বলি আম জনতা, আম জনতা বলতে কি একেবারে সাধারণ মানুষ বা সাধারণ জনগণকে বোঝানো হচ্ছে আম জনতা, তাই তো? আপনারা বুঝতে পারছেন যে যেখানে বহু সংখ্যক লোকের সমাবেশ ঘটে, কোনো মিটিংয়ে, কোনো মিছিলে, কোনো সমাবেশে, কোনো জনসভায়, কোনো বক্তৃতার আসরে, তখন শ্রোতাদেরকে বা উপস্থিত সভ্যদেরকে কি বলা হয়? আম জনতা। আবার দেখুন একটা পার্টি রয়েছে দিল্লিতে, আম আদমি পার্টি। এই যে ব্যাপারগুলো থাকে, মানে কি সাধারণ জনগণ, অর্থাৎ এর দ্বারা কী অর্থ প্রকাশ পাচ্ছে? আম উপসর্গটি সাধারণত যে অর্থে প্রযুক্ত, সাধারণ অর্থে, আম জনতা। এরকম আরও অনেক পদ রয়েছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন, কোনো অসুবিধা নেই, আমি দুটো বললাম। ঠিক একইভাবে দেখবেন এরকম আসে নিখাদ অর্থে ব্যবহৃত, কি হবে? খাঁটি। ধরুন বলা হলো খাঁটি সোনা বা কাঁচা সোনা, এরকম বলা হলো কাঁচা সোনা। নিখাদ অর্থে ব্যবহৃত এমন একটি শব্দের উদাহরণ দিন এবং সেখানে পদের উদাহরণ দিন, সেখানে অনেকগুলো দিয়ে দেওয়া হলো, তার মধ্যে একটা রইল কাঁচা সোনা। এখানে কাঁচা সোনাটা কি? নিখাদ, তার ভিতরে কোনো রকম খাদ দেওয়া নেই, ভেজাল দেওয়া নেই, সেটা কাঁচা সোনা অবস্থায় রয়েছে। তার সঙ্গে ভেজাল দিয়ে সেই কাঁচা সোনাটা তো কী হয়? নরম হয়, তার সঙ্গে ভেজাল যোগ করে, খাদ যোগ করে সেটাকে শক্ত করা হয়, তারপরে সেটাকে দিয়ে বিভিন্ন প্রসাধনী জিনিসপত্র বা গহনা তৈরি হয়। অর্থাৎ এখানে নিখাদ অর্থে কাঁচা সোনা কিন্তু প্রকাশ পাচ্ছে। ঠিক একইভাবে আম উপসর্গটি সাধারণত কোন অর্থে প্রযুক্ত হয়েছে? না, সাধারণ অর্থে। বিষয়টা আসলে ক্লিয়ার করতে পারলাম। তো আমরা এইভাবে প্রতিটা এপিসোডে 10টা করে প্রশ্ন আলোচনা করছি। আপনাদের ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আপনাদের জন্য 24 ঘন্টায় কমেন্ট বক্স ওপেন থাকছে। সেই সঙ্গে এই সম্পর্কিত, ব্যাকরণ সম্পর্কিত কিছু প্রশ্ন থাকলেও নির্দ্বিধায় কমেন্ট বক্সে জানান। অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং প্রয়োজনীয়দের সাথে শেয়ার করুন। তো আজ আপাতত এই পর্যন্তই। স্টে টিউন, স্টে কানেক্টেড উইথ সাহিত্য অভিযান। থ্যাংক ইউ।